ইনায়ার মুখে ঘৃণা করে কথাটা শুনে অরণ্য হাসে। এরপর এগিয়ে যায় ইনায়ার কাছে। ইনায়া একটু একটু করে পিছিয়ে যেতে থাকে। অরণ্য সামনের দিকে এগিয়ে আসতে আসতে একদম দেয়ালের কাছে চলে যায়। ইনায়া বুঝতে পারে তার পিছনে দেয়াল, তাই সে আর কোথাও যেতে পারবে না, সেটা বুঝতে পারে। অন্যদিকে অরণ্য নিজের মুখে একটা হাসি রেখে ইনায়ার শরীরের কাছে গিয়ে কানের কাছে মুখ নিয়ে বলে, বাসরঘরে জামাইকে আদর করতে হয় মিসেস ইনায়া, ঘৃণা নয়। আর আজকে যেহেতু আমাদের বাসর রাত, তাহলে চলুন একটু এনজয় করি আমার প্রিয় শত্রু। অরণ্যর এত কাছে আসা ইনায়ার পছন্দ হয় না। তার জীবনে কখনো কোনো পুরুষ মানুষ তার এত কাছে আসে নাই। অরণ্য ইনায়ার খুব কাছে গিয়ে কথা বলার কারণে তার শ্বাস ইনায়ার শরীরে পড়ছে। অরণ্যর উপর বেশ রাগ হয় ইনায়ার। সে এক ধাক্কা দিয়ে তাকে দূরে সরিয়ে দিয়ে বলে, দেখেন মিস্টার অরণ্য, আপনার সাথে আমার বিয়ে হয়েছে জোর করে। যদি আমার আগে জানা থাকতো যে আপনার সাথে আমার বিয়ে হতে চলছে, তাহলে বিয়ে তো অনেক দূরের কথা, আপনাকে আমি খুন করে ফেলতাম। আরে এত রাগ ভালো না মিসেস ইনায়া, আর আমাকে খুন করলে আপনি বিধবা হয়ে যাবেন, সেটা কি করে হতে দেয় আমি বলেন? আচ্ছা এসব বাদ দেন, চলুন বাসর করি। অরণ্য কথাটা বলে আবার ইনায়ার দিকে এগিয়ে আসতে থাকে। ইনায়া আশেপাশে তাকিয়ে কোনো কিছু খুঁজতে থাকে। অরণ্য যখন ওর হাত টাচ করতে যাবে, তখন ইনায়ার চোখ যায় পাশে থাকা টেবিলে ফলের ঝুড়িতে থাকা ছুরির দিকে। ইনায়া তাড়াতাড়ি করে ছুরিটা হাতে নিয়ে নেয়, এরপর অরণ্যের হাতে বসিয়ে দেয়। অরণ্য হাতে ছুরির আঘাত এত ভালো করে লাগে নাই, ফল কাটার ছুরি থাকার কারণে এর মধ্যে বেশি ধার নাই। অরণ্য ব্যথায় মৃদু স্বরে বলে, আহ ইনায়া, কি করলেন আপনি এটা? ইনায়া ছুরিটা হাতে শক্ত করে ধরে অরণ্যের গলার উপরে রাখে। এরপর নিজেকে ছাড়িয়ে সামনের দিকে আসে। দেয়ালের সাথে অরণ্যকে পিন করে ওর গলায় ছুরি ধরে বলে, শুনুন মিস্টার অরণ্য রাজ চৌধুরী, আপনাকে দেখে এই ইনায়া ভয় পায় না, ঠিক আছে? যদি কখনো আমাকে টাচ করার চেষ্টা করেন, এই ছুরি দিয়ে আপনাকে খুন করব। প্রয়োজনে বিধবা হয়ে খুনের মামলার আসামি হব, জেলে যাব, কিন্তু আপনার সাথে সংসার করব না। এই ইনায়া কারো বাপকে দেখে ভয় পায় না। ইনায়ার কথা শুনে অরণ্যের চেহারায় ভয় না, বরং ওর মুখে হাসি ফুটে ওঠে। অরণ্য গলায় থাকা ইয়ানার হাত সরিয়ে দেয়, এরপর বলে, ওয়াও, কি তেজ আপনার মিসেস ইনায়া। অবশ্য অরণ্য রাজ চৌধুরীর বউ হয়ে যদি এইটুক তেজ না থাকে তাহলে কি করে হয়? তবে আপনার হাতে থাকা ছুরি দিয়ে হাত কাটতে পারবেন, কিন্তু গলা না, তাই শুধু শুধু কষ্ট করতে যাবেন না। অরণ্য, যদি কখনো আমাকে আপনি টাচ করার চেষ্টা করেন, তাহলে আপনাকে আমি অবশ্যই খুন করব। যদি ছুরি দিয়ে করতে না পারি, বন্দুক দিয়ে হলেও করব। ইনায়া, আপনাকে টাচ করার কোনো আগ্রহ বর্তমানে আমার নাই, আর ভবিষ্যতেও কোনো দিন থাকবে না। কোনো নারীর অনুমতি না নিয়ে তাকে টাচ করা কোনো পুরুষ মানুষের শিক্ষা হতে পারে না। আর আপনার সাথে আমার শত্রুতা শুধু একটাই, আপনি ওই চৌধুরী বাড়ির বিজনেস দেখাশোনা করেন। অরণ্যর কথা শুনে ইনায়া বুঝতে পারে না তার সাথে চৌধুরী পরিবারের শত্রুতা থাকতে পারে। ইনায়ার জানা মতে অরণ্যর সাথে চৌধুরী বাড়ির রক্তের সম্পর্ক আছে। মিলন সাহেবের ছোট ভাই মাহবুব সাহেবের ছেলে অরণ্য রাজ চৌধুরী। তবে অরণ্য বা তার পরিবার চৌধুরী বাড়ির কাউকে পছন্দ করে না, বরং তাদের ঘৃণা করে। ইনায়া বলে, আপনার সাথে চৌধুরী পরিবারের কি শত্রুতা থাকতে পারে অরণ্য? আমার মামুনি আর বালু বাবা কি ক্ষতি করেছে আপনার? ইনায়ার মুখে অরুণা বেগম আর মিলন সাহেবের নাম শুনে অরণ্যের মুখে থাকা হাসি ফুরিয়ে যায়। অরণ্যের চেহারায় রাগ বা ঘৃণা স্পষ্ট হয়ে ফুটে ওঠে। অরণ্য বলে, ওই চৌধুরী পরিবার আমাদের থেকে সব কিছু কেড়ে নিয়েছে, আর ওই মিলন সাহেব আর অরুণা বেগম শুধুমাত্র সম্পত্তির জন্য আমার বাবাকে খুন করেছে। শুধুমাত্র এই চৌধুরী পরিবারের লোভের কারণে আমার মাকে বিধবা হতে হয়েছে, আর আমার বোনকে অনাথ পরিচয়ে বাঁচতে হয়েছে। ইনায়া কথাটা শুনে একটু অবাক হয়, কারণ তার মামুনি তার ভালো বাবা সম্পত্তির জন্য কাউকে খুন করতে পারে না। ইনায়া বলে, আমার মামুনি আর ভালো বাবা কখনো এমন করতে পারে না। নিশ্চয়ই আপনার কোথাও ভুল হচ্ছে অরণ্য। কোনো ভুল হচ্ছে না আমার ইনায়া, আপনার ভালো বাবা আমার আব্বুকে খুন করেছে, আর তার জন্য তাদের শাস্তি এই অরণ্য চৌধুরী অবশ্যই দিবে। তবে এখন আপনি ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসুন, আমার কিছু জরুরি কাজ আছে যার জন্য বাইরে যেতে হবে। অরণ্য ইনায়াকে কথাটা বলে রুম থেকে বের হয়ে যায়। ইনায়া দেখে মেঝেতে রক্তের বিন্দু বিন্দু ফুটা পড়ে আছে। ইনায়ার করা ছুরির আঘাতের কারণে হয়তো অরণ্যের হাত কেটে গেছে, যা থেকে রক্ত গড়িয়ে পড়ছে মেঝেতে। ইনায়া অল্প কিছু সময় অরণ্যর বলা কথা ভাবে, কিন্তু কোনো কথার মানে সে বুঝতে পারে না।
এরপর ইনায়া অরণ্যর কথা অনুসারে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসে। নিজের গলা থেকে বাড়ি বাড়ি গহনা খুলে ফেলে। সারাদিন অনেক টায়ার্ড থাকার কারণে বিছানায় শুয়ে ঘুমের দেশে পাড়ি দেয় ইনায়া। রাত যখন 12টা তখন দরজা খুলে রুমে প্রবেশ করে অরণ্য। ওর হাতে ব্যান্ডেজ করা। মূলত হাতের কাটা স্থানে ব্যান্ডেজ করার জন্য বাইরে চলে গিয়েছিল অরণ্য। রুমে এসে দেখে ইনায়া বিছানায় ঘুমিয়ে আছে। অরণ্য সেই দিকে একবার তাকিয়ে দেখে। এরপর নিজের আলমারি থেকে কাপড় নিয়ে ওয়াশরুমে চলে যায়। ফ্রেশ হয়ে এসে বিছানা থেকে বালিশ নিয়ে সোফায় শুয়ে পড়ে। ইনায়ার ঘুমিয়ে থাকার কারণে অরণ্যর উপস্থিতির বিষয়ে তার কোনো ধারণা নাই। সকাল 7টায় জানালার কাচ ভেদ করে সূর্যের আলো এসে পড়ে ইনায়ার সারা মুখে। ইনায়া পিট করে চোখ খুলে দেখে সে অচেনা একটা রুমে শুয়ে আছে। ইনায়ার মনে পড়ে কালকে তার বিয়ে হয়েছে, তাও আবার তার চিরশত্রু অরণ্যরাজ চৌধুরীর সাথে। ইনায়া রুমের আশেপাশে তাকিয়ে দেখে অরণ্য কোথাও নাই। তাহলে কি অরণ্য কালকে সারা রাত বাহিরে কাটিয়ে দিয়েছে? ইনায়া বলে, ওই অরণ্যরাজ চৌধুরী কি রাতে ফিরে আসে নাই? তাহলে কি ওনার হাতে থাকা ছুরির আঘাতেও কি ব্যান্ডেজ করে নাই? ইনায়ার মনে পড়ে অরণ্য তার শত্রু, তার কথা সে কেন ভাবতে যাবে? যদি অরণ্য সারা রাত বাড়ি না ফিরে তাহলে তার কি? ইনায়া আর অরণ্যর চিন্তা করে না, বরং সে ফ্রেশ হতে ওয়াশরুমে চলে যায়। ফ্রেশ হয়ে আয়নার সামনে দাঁড়িয়ে দেখে সে এখনও বিয়ের শাড়ি পরে আছে। রাতে অতিরিক্ত টায়ার্ড থাকার কারণে শাড়ি না পরিবর্তন করে ঘুমিয়ে পড়েছে। তবে ইনায়ার মনে পড়ে তার কোনো জামা এই বাড়িতে নাই। তাহলে সে কি পরবে? অরণ্য রুমে এসে দেখে ইনায়া আয়নার সামনে দাঁড়িয়ে আছে, তার পরনে কালকে রাতের জামা কাপড়। অরণ্য সেটা দেখে ব্রুকুচকে ইনায়াকে জিজ্ঞেস করে, ইনায়া কি পরে আছেন এটা? অরণ্যর কণ্ঠস্বর শুনে আয়নার সামনে থাকা ইনায়া পিছনে ফিরে তাকায়। অরণ্যের পরনে কালকে রাতের পোশাক নাই। তার মানে কি অরণ্য কাল রাতে ফিরে এসেছে? ইনায়ার কথার উত্তর দেয় না দেখে অরণ্য আবার জিজ্ঞেস করে, ইনায়া কি সমস্যা আপনার? কথার উত্তর কেন দিচ্ছেন না? আর কি পরে দাঁড়িয়ে আছেন আপনি? অরণ্যর কথা শুনে ইনায়া নিজের ভাবনার জগৎ থেকে বের হয়ে আসে। তবে সে অরণ্যর কথার উত্তর না দিয়ে আশেপাশে কি যেন খুঁজতে থাকে। অরণ্য অবাক হয়ে আবার জিজ্ঞেস করে, আপনি তখন থেকে কি খুঁজে যাচ্ছেন ইনায়া? আপনার চোখ দুইটা খুঁজে যাচ্ছে অরণ্য। আপনার চোখ কোথায় হারিয়ে গেছে? কি বলছেন আপনি ইনায়া এসব? আমার চোখ আমার সাথে আছে। অরণ্য, যদি আপনার চোখ আপনার সাথে থাকে তাহলে কেন জিজ্ঞেস করছেন কি পরে আছি? যেহেতু বিয়ে হয়েছে তাই অবশ্যই বিয়ের শাড়ি পরেই থাকব। ইনায়ার কথা শুনে অরণ্যের রাগ হয়, তবে সে শান্ত হয়ে বলে, চোখ আমার একদম সঠিক আছে, কিন্তু আমি আপনাকে জিজ্ঞেস করছি এখনও এই বিয়ের শাড়ি কেন পরে আছেন? বাড়িতে মেহমান এসেছে নতুন বউ দেখার জন্য। মেহমান এসেছে দেখে আমি কি করব? মেহমানের সামনে জুকার হয়ে নাচতে হবে আপনাকে ইনায়া? জুকার হয়ে নাচটা বরং আপনি করেন অরণ্য, কারণ আপনার চেহারা বা কাজের সাথে জুকারের অনেক মিল রয়েছে। ইনায়া কথাটা বলে বাহিরে বের হয়ে যেতে চায়। তখন অরণ্য ওর সামনে যায়। অরণ্যের এমন করে সামনে দাঁড়িয়ে থাকা ইনায়া বেশ বিরক্ত হয়। অরণ্য বলে, কি বললেন আপনি আমাকে? আপনি কানা জানতাম, এখন কি কানেও কম শুনেন নাকি? মানে মামনি আমার সাথে কার বিয়ে দিয়েছে? জামাই তো না, পুরো অটিস্টিকের ডিব্বা। অরণ্যর সামনে দাঁড়িয়ে থাকার কারণে ইনায়া বাহিরে যেতে পারে না। সে আবার ফিরে এসে আয়নার সামনে দাঁড়িয়ে যায়। ইনায়ার কথা শুনে অরণ্য ভাবে অন্য মানুষের বউ তাদের জামাইকে কিউটের ডিব্বা বাবু সোনা বলে ডাকে, আর তার বউ তাকে অটিস্টিকের ডিব্বা বলে ডাকে। অরণ্য কথাটা ভেবে নিজের কপালের উপর নিজেরই কষ্ট লাগে। কিন্তু এখন ঝগড়া করার সময় নাই। অরণ্য বলে, আপনি নিজের জামা কাপড় বাড়ি থেকে নিয়ে আসেন নাই ইনায়া? না। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। আমি সাইমা মানে আমার বোনকে বলছি আপনার জন্য শাড়ি আর হালকা জামা কাপড় নিয়ে আসতে। আর বাড়িতে মেহমান এসেছে, তারা নতুন বউ দেখতে চায়। সুন্দর করে রেডি হয়ে নিচে আসেন। অরণ্য কথাটা বলে রুম থেকে বের হয়ে যায়। এরপর নিজের বোনের রুমে যায়। অরণ্যর বোন সাইমা ওর বিয়ে হয়ে গেছে, কিন্তু ওর স্বামী বিদেশে থাকে, যার জন্য সে এই বাড়িতেই থাকে। অরণ্য তার বোনের রুমের দরজা দিয়ে ভিতরে ঢুকে যায় আর বলে, সাইমা, হ্যাঁ ভাইয়া বলো। তোর বাবি বাড়ি থেকে কোনো শাড়ি নিয়ে আসে নাই। তোর কোনো নতুন শাড়ি থাকলে ওকে পরিয়ে দে। আর বাড়িতে মেহমান এসেছে, ওনাদের সামনে সাজিয়ে নিয়ে যা। অরণ্য সাইমাকে তার রুমে পাঠিয়ে দেয়। সাইমা অরণ্যের রুমে এসে দেখে ইনায়া নিজের রুমে চুল মুছতে থাকে। সাইমা এসে দরজায় টোকা দেয় আর বলে, রুমে আসতে পারি ভাবি? রুমের বাহিরে থেকে কোনো মহিলার ডাক শুনে ইনায়া রুমের বাহিরে তাকিয়ে দেখে একজন মহিলা সেখানে দাঁড়িয়ে আছে। ইনায়া বুঝতে পারে এটা অরণ্যর বোন সাইমা। ইনায়া শান্ত স্বরে বলে, জি ভিতরে আসুন।
ইনায়ার জবাব পেয়ে সাইমা রুমে ঢুকে আসে। এরপর ইনায়াকে দেখে বলে, বাহ, কি মিষ্টি দেখতে আমার ভাইয়ের বউ, একদম পরীর মতো। ধন্যবাদ আপু। ইনায়ার সাথে বেশ অনেক সময় কথা বলে সাইমা। এরপর ওকে সাজিয়ে নিয়ে আসে মেহমানদের সামনে। সকলে অনেক প্রশংসা করে ইনায়ার রূপের। বেশ অনেক সময় পর সকল মেহমান বাড়ি থেকে বিদায় নেয়। ইনায়া নিজের রুমে চলে আসে। তখন ওর পিএস সিফাত ওকে কল দেয়। হ্যালো ইনায়া ম্যাম। হ্যাঁ সিফাত বলো। ম্যাম, আপনার নামে আদালত থেকে একটা নোটিশ এসেছে। আপনার যেহেতু বিয়ে হয়ে গেছে তাই আমি অরণ্য স্যারের বাড়িতে সেটা পাঠিয়ে দিয়েছি। আমার নামে আদালত থেকে নোটিশ? কোনো বিজনেসের বিষয়ে সিফাত? জানি না ম্যাম। সিফাতের কথা শুনে ইনায়া একটু অবাক হয়ে যায়। এরপর রুম থেকে বেরিয়ে নিচে নেমে যায়। বাড়ির দরজায় কলিং বেলের শব্দ শোনা যায়। ইনায়া গিয়ে দরজা খুলে দেয়। একজন লোক একটা চিঠি ইনায়ার হাতে ধরিয়ে দেয়। সরকারি কাগজ মনে হচ্ছে। ইনায়া কাগজটা খুলে পড়ে যা দেখে তাতে সে অবাক হয়ে যায়। ইনায়া বলে, হোয়াট? এটা কি করে সম্ভব? এই চিঠির মানেটা কি? এখন আমি কি করব? ইনায়া চিঠিটা পড়ে তার চোখে বিশ্বাস করতে পারছে না। মানে আদালতের নোটিশ ভুল হতে পারে না, কিন্তু এই নোটিশের মানে কি? তার কোম্পানির সকল কাজ বন্ধ করে দিয়েছে মানে? আর এইখানে কোন কোম্পানির কথা বলা হয়েছে? এই নামে ইনায়ার কোনো কোম্পানি নাই। তাহলে তার নামে আদালত থেকে কেন নোটিশ এসেছে? ইনায়া নোটিশের কোনো কিছু বুঝতে পারছে না। ইনায়া নিজের ফোন বের করে কল দেয় তার ম্যানেজার আসিফকে। আসিফ ফোন ধরে বলে, জি ম্যাম বলেন। আচ্ছা আসিফ, আমাদের কি এসএস গ্রুপ নামে কোনো কোম্পানি আছে যার মালিকানা আমার নাম দেওয়া? না ম্যাম, আমাদের এমন কোনো কোম্পানি নাই। কিন্তু হঠাৎ করে এটা কেন জিজ্ঞেস করছেন ম্যাম? না, আসলে আজকে একটা নোটিশ এসেছে আদালত থেকে। আমার কোম্পানি এসএস গ্রুপ অফ ইন্ডাস্ট্রি বন্ধ করে দেওয়ার নোটিশ এসেছে। কিন্তু আমার এমন কোনো কোম্পানি নাই, আমার শুধু একটা ব্র্যান্ড আছে। তাহলে কি আদালত আমাকে মিথ্যা নোটিশ দিয়েছে? হতে পারে ভুল করে নোটিশ এসেছে। আসিফ, তুমি চেক করে দেখো আমাদের এইরকম কোনো কোম্পানি আছে কি না। আদালত থেকে মিথ্যা নোটিশ সাধারণত আসে না। তুমি চেক করে আমাকে ফোন দিয়ে জানিয়ে দিও। ওকে ম্যাম। ইনায়া ফোন রেখে হাতে থাকা চিঠি আবার ভালো করে পড়ে, কিন্তু সে বুঝতে পারে না এই এসএস গ্রুপের মালিক সে কেন হবে। তার নামে এমন কোনো কোম্পানি নাই। তাহলে ইনায়া নিজের রুমে চলে যায়। সেখানে টেবিলে নোটিশ রেখে দেয়। হঠাৎ করে ইনায়ার ফোনে একটা কল আসে। ইনায়া তা দেখে। অরুণা বেগম ফোন করেছে। ইনায়া ফোন রিসিভ করে বলে, মামুনি কেমন আছো তোমরা? ভালো। বাবা আর নাতাশা কেমন আছে? এখানে প্রত্যেকেই ভালো আছে। আচ্ছা তোর কথা বল, অরণ্যর সাথে তোর দেখা হয়েছে? মানে ওর সাথে বিয়ে হয়েছে বলে কি নিজের মামুনির উপর তোর রাগ হয়েছে? আর অরণ্য কি তোর উপর কোনো অত্যাচার করেছে? অরণ্যের নাম শুনে ইনায়ার হাসি মুখ থেকে উঠে যায়। তবে সে অরুণা বেগমকে কষ্ট দিতে চায় না। অরুণা বেগম যদি জানতে পারে ইনায়া অরণ্যকে নিজের স্বামী হিসাবে মেনে নিতে পারে নাই, তাহলে উনার মনে অনেক কষ্ট লাগবে, যা ইনায়া চায় না। তবে অরণ্য আর ইনায়ার সম্পর্ক কখনো সাধারণ স্বামী স্ত্রীর মতো হতে পারবে না। ইনায়া বলে, মামুনি, ছোটবেলা থেকে এই ইনায়া কি কখনো তোমার সিদ্ধান্তের উপর কথা বলেছে? আর অরণ্যের সাথে যেহেতু আমার বিয়ে হয়েছে, উনি আমার স্বামী। অরণ্যের সাথে আমার যতই শত্রুতা থাকুক, ওনার সাথে আমার বিয়ে হয়েছে সেটা তো মিথ্যা হয়ে যেতে পারে না। অরুণা বেগম ইনায়ার কথা শুনে হাসে। অরুণা বেগম জানে অরণ্য কখনো ইনায়ার সাথে খারাপ ব্যবহার করবে না। অরুণা বেগম বলে, ইনায়া দেখবি তুই সুখী হবি রে মা। তোর মামুনির দোয়া সবসময় তোর সাথে থাকবে। আমি জানি মামুনি, তবে তোমাকে অনেক মিস করছি আমি, বড্ড বেশি। তোকেও আমরা অনেক বেশি মিস করছি ইনায়া। আর আজকে অরণ্য আমাদেরকে নিজে দাওয়াত করেছে তোদের বৌভাত অনুষ্ঠানে জয়েন করার জন্য। রাতে তোর সাথে দেখা হবে আমাদের ইনায়া। চৌধুরী পরিবারকে এই বাড়িতে আসার জন্য অরণ্য নিজে দাওয়াত করেছে। সেটা শুনে ইনায়া চমকে যায়। যে অরণ্য চৌধুরী পরিবারের নামও শুনতে পছন্দ করে না, সেই অরণ্য তাদের বৌভাতের অনুষ্ঠানে দাওয়াত দিয়েছে। অরণ্যের মনে আসলে চলছেটা কি? এই বাড়িতে সবাইকে ডেকে এনে অপমান করতে চাইছে, কিন্তু ইনায়া কখনো সেটা হতে দিবে না। ফোনের অপর পাশ থেকে ইনায়ার কোনো রিপ্লাই না পেয়ে অরুণা বেগম বলে, কি হয়েছে ইনায়া, হঠাৎ করে এমন চুপ হয়ে গেলি কেন? না কিছু না মামুনি। আচ্ছা অরণ্য কখন তোমাকে ফোন করে ইনভাইট করেছে? সকালের দিকে ফোন করে বলেছে তোর আর অরণ্যের বৌভাতের অনুষ্ঠান হবে আজকে, সেখানে যাতে আমরা সকলে উপস্থিত থাকি। ইনায়া কথাটা শুনে স্বাভাবিকভাবে হাসে। এরপর অরুণা বেগমের সাথে অল্প কিছুক্ষণ কথা বলে ইনায়া ফোন রেখে পিছনে ফিরে তাকিয়ে দেখে অরণ্য রুমে এসেছে। ইনায়া যায় অরণ্যের কাছে আর ওর সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস করে, সমস্যা কি আপনার? কি করতে চান আপনি?
চৌধুরী পরিবারের সকলে আপনার শত্রু, তাহলে ওদের কেন বৌভাতের অনুষ্ঠানে ইনভাইট করেছেন? আপনার মনে কি চলছে অরণ্য? অরণ্য হেসে জবাব দেয়, সবসময় এত রেগে কথা বলেন কেন আপনি? আমি আপনার শত্রু হই, সেই সাথে জামাইও হই। জামাইয়ের সাথে ভালোবেসে কথা বলতে হয়, তাকে সম্মান করতে হয়। অরণ্য, একদম কথা ঘোরানোর চেষ্টা করবেন না। যা জিজ্ঞেস করছি তার উত্তর দেন। বলুন, চৌধুরী পরিবারের সবাইকে কেন ইনভাইট করেছেন আপনি? একটা কথা ভালো করে শুনে রাখুন অরণ্য, আপনার যদি আমার মামনি বা বালু বাবার কোনো ক্ষতি করার বা অপমান করার ইচ্ছা হয়, তাহলে কিন্তু এই ইনায়া আপনাকে খুন করে ফেলবে। ইনায়ার খুন করার কথা শুনে অরণ্য ভাবে, মানুষের বউরা তাদের জামাইকে একটু পরপর কিস করতে চায়, আর তার বউ তাকে কথায় কথায় খুন করতে চায়। আম্মু গো, কোন জল্লাদ মেয়ের সাথে আমার বিয়ে দিয়ে দিলে? নাতি নাতনির মুখ না দেখে নিজের ছেলের মরা মুখ তোমাকে দেখতে হবে। অরণ্যর কোনো জবাব না পেয়ে ইনায়া আবার জিজ্ঞেস করে, কি সমস্যা আপনার? উত্তর দেন না কেন? আরে জল্লাদ বউ, থুক্কো মিসেস ইনায়া, শান্ত হয়ে যান। শুনুন, চৌধুরী পরিবারের সাথে আমার শত্রুতা অবশ্যই আছে, কিন্তু ওনারা আপনার পরিবার। মেয়ের বৌভাতে যদি তার পরিবারের কেউ না আসে, তাহলে বিষয়টা খারাপ দেখা যায়, যার জন্য ওনাদের আমন্ত্রণ জানাতে হয়েছে। সত্যি বলছেন? 3 সত্যি বউ আমার, বিশ্বাস করেন। অরণ্যের কথা শুনে ইনায়ের বিশ্বাস হয়। কেন জানি অরণ্যের কথা এখন বিশ্বাস করতে ইচ্ছা করে তার। অরণ্য আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চুল ঠিক করতে থাকে আর বলে, আজকে আমাদের বৌভাতের অনুষ্ঠান, তাই দয়া করে রেডি থাকবেন। আর অনুষ্ঠানে কোনো ঝামেলা করবেন না, কারণ সেখানে অনেক মিডিয়া আর আপনার পরিবারের লোকজন থাকবে। অরণ্য, আপনার কথার মানে হলো আমি সবসময় ঝামেলা করি, তাই না? ইনায়ের কথা শুনে অরণ্য পিছনে ফিরে ইনায়ের দিকে তাকিয়ে বলে, না, আপনি ঝামেলা করেন না, বরং নিজের স্বামীকে খুন করতে চান। যদি সত্যি আপনাকে খুন করে ফেলতে পারতাম, খুন যদি আপনি করেন, তাহলে অরণ্যরাজ চৌধুরী খুশি মনে তা গ্রহণ করতে রাজি। এইসব সস্তা ডায়লগ অন্য মেয়েকে গিয়ে দিয়ে ইমপ্রেস করার চেষ্টা করেন, বাট এই ইনায়াকে না। আপনি কি চান আমি অন্য মেয়ের সাথে এমন মিষ্টি মিষ্টি কথা বলি? শুনুন অরণ্যরাজ চৌধুরী, মেয়েদের সাথে মিষ্টি করে কথা বলেন বা তিতা করে কথা বলেন, সেটা নিয়ে এই ইনায়ের কোনো মাথা ব্যথা নেই। ইসলামে 4টা বিয়ে জায়েজ আছে। আপনার যদি খুব শখ থাকে তাহলে 4টা কেন, এর বেশিও করতে পারেন। এই ইনায়া আপনাকে অনুমতি দিয়েছে। ইনায়া কথাটা বলে রুম থেকে বের হয়ে যায়। অরণ্য নিজের কপালে হাত দিয়ে একটা চুমু খায়। কপাল করে একটা বউ পেয়েছে সে। বিয়ের পরের দিন সকালে নিজের স্বামীকে 4টা বিয়ে করার পারমিশন দিয়ে দেয়। বাংলাদেশ সরকারের কাছে আবেদন জানায়, এমন বউ যেন ঘরে ঘরে দেয়। আমি একা কেন সহ্য করব? সময় বিকাল 5টা। অরণ্যরাজ চৌধুরীর বাড়িতে আজ অনেক মেহমান এসেছে, অনেক মিডিয়া, বড় বড় শহরের ব্যবসায়ী সকলে উপস্থিত হয়েছে। ইনায়া ওর রুমে বসে আছে। অরণ্যর পরনে একটা সাদা পাঞ্জাবি আর পায়জামা। উপস্থিত সকলের সামনে অরণ্য বেশ ভালো করে কথা বলছে। তবে এখন সকলে ইনায়াকে দেখতে চায়। মিডিয়ার লোকও অরণ্য আর ইনায়াকে একসাথে দেখতে চায়। অরণ্য সিঁড়ি দিয়ে উপরে উঠে যায়। নিজের রুমের সামনে দাঁড়িয়ে দরজায় নক করে। অরণ্য বলে, ইনায়া, আপনি কি রেডি হয়েছেন? আমি কি ভিতরে আসব? আসেন। ইনায়ার জবাব পেয়ে অরণ্য ভিতরে ঢুকে যায়। সেখানে খাটের উপর নতুন বউয়ের মতো করে বসে আছে ইনায়া। পরনে তার সাদা শাড়ি, মাথায় টিকলি, শরীরের সিম্পল সাজ, এতে যেন ইনায়াকে অসম্ভব সুন্দর লাগছে। অরণ্য নিজের চোখ সরাতে পারছে না ইনায়ার উপর থেকে। প্রায় 2 মিনিট তাকিয়ে থাকে ইনায়ার দিকে। এরপর অরণ্যর হুঁশ ফিরে আসে। সে ইনায়ার বেডের কাছে গিয়ে তার হাত বাড়িয়ে দেয়। ইনায়া অরণ্যের হাত ধরে বেড থেকে নেমে আসে। অরণ্য বলে, ইনায়া, আমাকে খুন করার জন্য আপনার আর বন্দুক ব্যবহার করতে হবে না। এত সুন্দর করে সাজলে অরণ্যরাজ চৌধুরী কেন, যে কোনো পুরুষ খুন হয়ে যাবে। অরণ্যর কথা শুনে ইনায়ার রাগ হয় না, বরং লজ্জা লাগছে তার। তবে সে কোনো কথা বলে না। অরণ্য ইনায়ার হাত ধরে নিচে নিয়ে যায়। তারা যখন সিঁড়ি দিয়ে নিচে নামে, তখন সব আলো তাদের উপর পড়ে। মিডিয়ার সকলে তাদের ছবি তুলতে বিজি থাকে। অন্যদিকে ইনায়ার বিয়ের অনুষ্ঠানে ইবানও আসে। সে আসতে চায় নাই, বাট অরুণা বেগম জোর করে নিয়ে আসে। ইবান দূরে দাঁড়িয়ে আছে। অরুণা বেগম আর মিলন সাহেব এসে ইনায়ার সাথে কথা বলে, যদিও অরণ্য বা তার বোন কোনো কথা বলে নাই তাদের সাথে। অনুষ্ঠান শুরু হয়। সেখানে উপস্থিত অনেক কাপল ডান্স করতে থাকে। সেটা দেখে অরণ্য নিজের হাত ইনায়ের দিকে এগিয়ে দেয়। ইনায়া ব্রুকুচকে অরণ্যের দিকে তাকায়। অরণ্য কোনো কথা না বলে ইনায়ের হাত ধরে তাকে সকলের মধ্যে নিয়ে আসে। ইনায়ের কোমরে জড়িয়ে ধরে অরণ্য নিজের কাছে নিয়ে আসে ইনায়াকে। ইনায়া চমকে যায়। অরণ্যকে বলে, কি সমস্যা আপনার অরণ্য, এমন কেন করছেন?
কোমর থেকে হাত সরান বলছি। আমি যদি আপনার কোমর না জড়িয়ে ধরি তাহলে ডান্স কি করে করব? আর আমি আপনাকে টাচ করি নাই, বরং শাড়ির উপর হাত রেখেছি। অরণ্য ইনায়াকে নিজের কাছে নিয়ে আসে। এরপর ওর হাত দিয়ে ওকে ঘোরাতে থাকে। পরে একবার ইনায়াকে পিছনে ঘুরিয়ে নিয়ে এসে ওর কাঁধের কাছে নিজের মুখ নেয়। ইনায়ার শরীরে শিহরণ বয়ে যায়। এরপর তারা ডান্স করতে থাকে। অন্যদিকে ইবান তাকিয়ে তাকিয়ে সব দেখে যাচ্ছে। ইবানের কেন জানি খারাপ লাগছে। ইবান বলে, যাকে নিজের জীবন থেকে ইচ্ছা করে দূরে সরিয়ে দিয়েছি তার সাথে অন্য পুরুষকে দেখে আমার খারাপ লাগছে কেন? ইনায়া আর অরণ্যের ডান্স করার মধ্যে বাড়িতে প্রবেশ করে পুলিশের সদস্য। সকলে অবাক হয়ে তাকিয়ে থাকে। পুলিশ সদস্যদেরকে দেখে ইনায়া আর অরণ্য তাদের ডান্স থামিয়ে দেয়। পুলিশ এগিয়ে আসে ইনায়ার দিকে। এরপর বলে, মিসেস ইনায়া, আপনাকে খুনের দায়ে অ্যারেস্ট করা হলো। মানে? আপনার জন্য প্রায় 20 জন মানুষের মৃত্যু হয়েছে, যার শাস্তি হিসাবে আপনাকে জেলে যেতে হবে আমাদের সাথে। বন্ধুরা, চলবে।